খাবার খাওয়ার পরে মনে হচ্ছে পেট ফুলে রয়েছে, আবার খাবার খাওয়ার পরেই মনে হচ্ছে পটি পটি পাচ্ছে বা পায়খানা পায়খানা পাচ্ছে। কোথাও বাইরে বেরোচ্ছেন কিন্তু আপনার তখনই আবার পায়খানা পেয়ে যাচ্ছে, পটি পাচ্ছে। আপনি বুঝতে পারছেন না যে আপনার হালকা হালকা এরই মধ্যে পেটে ব্যথা কেন হচ্ছে। আজকে জেনে নিই তাহলে এই টপিক নিয়ে, যে এই রিজন গুলো কিসের জন্য হতে পারে তাহলে স্যার। অ্যাকচুয়ালি আপনি যে সিমটম গুলো বললেন, মানে এটা ভীষণ কমন। আপনি যদি আপনার চারপাশে 10 জন লোককে দেখেন, দেখবেন যে তার মধ্যে 1 থেকে 2 জনেরই এই সমস্যাগুলো আছে। এবং এনারা কোনো কিছু খাবার খেতে ভয় পান। কিছু খেলেই মনে হয় যে পেট ভার হয়ে আছে, পেট ফুলে আছে, প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে। তারপর খাবার খাওয়ার পরেই এনাদের পায়খানা পায়, পায়খানায় যেতে হয়। বাইরে কোথাও যাবে তার আগে মনে হয় যে না একটু ক্লিয়ার হয়ে যায়, এই ধরনের বলে। তারপরে অনেকে আছে পায়খানা করার পরও পায়খানাটা ঠিক মতন হলো কিনা সেটা নিয়ে অশান্তিতে ভোগেন। মাঝে মাঝে এর সাথে অল্প পেট ব্যথাও হয়। তো এই সমস্ত সিমটমটা, এটাকে আমরা একসাথে বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম আচ্ছা, বা আইবিএস। তো আজকের টপিক হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। আজকে আইবিএস নিয়ে এসে গেছি আমি সোমা ভট্টাচার্য, আপনাদের সবার প্রিয় ডক্টর চিরঞ্জিত মহন্ত স্যারকে নিয়ে। তাহলে যদি স্যার বলতেন যে এর প্রকারভেদ কি কি আছে, কি কোনো আলাদা কোনো টাইপ আছে যে। হ্যাঁ, অবশ্যই এর 3 রকমের হয়। একটা হচ্ছে আইবিএস সি, মানে যেটাকে আপনার কনস্টিপেশন বেশি হবে। মানে অনেক পেশেন্ট আছে দেখবেন বলবে যে আমি কিছু খেতেই ভয় পাই, না এগুলো খেলে আমার পায়খানা কালকে হবে না, আমার পায়খানা ঠিক মতন হলো না, আমার 1 দিন 2 দিন পায়খানা হচ্ছে না, মানে এনাদেরকে বলা হয় কনস্টিপেশন প্রিডোমিনেন্ট। মানে এদের পায়খানা কম হয় বা 1 দিন 2 দিন ছাড়া ছাড়া পায়খানা হচ্ছে। আরেকটা হচ্ছে আইবিএস ডি, মানে যেখানে অতিরিক্ত পায়খানা হচ্ছে, মানে ডায়রিয়া প্রিডোমিনেন্ট। মানে কিছু খেলেই পায়খানায় যেতে হচ্ছে, পায়খানায় গেলে এদের মিউকাস যায়, পায়খানা করে শান্তি পান না, আসার পরে আবার পায়খানায় যায়। মানে এটা হচ্ছে ডায়রিয়া প্রিডোমিনেন্ট। আরেকটা হচ্ছে আইবিএস এম বা মিক্সড, মানে ইনাদের কনস্টিপেশনও হয় আবার ডায়রিয়াও হয়। মানে সবকিছু মিলে নিজেদের পেটটা প্রচন্ড অশান্তি যেন একটা পরিস্থিতি তৈরি করে, কোনো কিছু দিয়ে এনারা শান্তি পান না। আচ্ছা, তার মানে সি ফর কনস্টিপেশন আইবিএস সি, ডি ফর ডায়রিয়া আইবিএস ডি, আর এম ফর মিক্স মানে আইবিএস এম। রিজনটা এবার যদি বুঝতাম স্যার, রিজনটা কি আছে। আমাদের পেটের যে ইকোসিস্টেমটা আছে, এই টোটাল ইকোসিস্টেমটা কন্ট্রোল হয় আমাদের ব্রেন দ্বারা। আমাদের ব্রেনের সাথে আমাদের গাটের একটা কানেকশন আছে, এটাকে আমরা বলি গাট ব্রেইন অ্যাক্সিস। যখন এই গাট ব্রেইন অ্যাক্সিসটা ঠিক মতন কাজ করে না, উল্টো পাল্টা হয়ে যায়, তখন কিন্তু পেটের কার্যকারিতার উপর আমাদের ব্রেনের যে কন্ট্রোল সেটা থাকে না, উল্টো পাল্টা এর মধ্যে কাজ শুরু হতে থাকে। এই কারণেই কিন্তু আমাদের আইবিএস রোগটা হয়। এটা যদি আপনি প্রচন্ড স্ট্রেসফুল লাইফ লিড করেন, অনেক খাটাখাটি করছেন, শরীর দিকে নজর দিতে পারছেন না, উল্টো পাল্টা খাচ্ছেন, আপনার রাতে ঘুম ঠিক মতন ঘুমাচ্ছে না, প্রচন্ড স্ট্রেসফুল অ্যাক্টিভিটি, সেখান থেকে আপনার হতে পারে। বা আপনার কোনো একটা বড় ধরনের গাট ইনফেকশন হলো, পেটের মধ্যে বড় ধরনের কোনো একটা ইনফেকশন হলো, ইনফেকশন থেকে ওঠার পরে কিন্তু আপনার এই আইবিএস রোগটা শুরু হয়ে যায়। তো এগুলো অনেক কিছু কারণ আছে, যেই কারণে কিন্তু আপনার এই আইবিএস রোগটা তৈরি হতে হয়। পারে। আচ্ছা, এই তার মানে স্ট্রেসফুল লাইফটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে টাইমটাকে রেগুলেট করতে হবে, যে কোনো জিনিসের টাইমটাকেই রেগুলেট করতে হবে। এর ম্যানেজমেন্ট কি হতে পারে। অ্যাকচুয়ালি প্রথমেই বলি যে আইবিএস যে রোগটা, এটা কিন্তু অনেকটা উপর নির্ভর ম্যানেজমেন্ট অনেকটা নির্ভর করবে খাওয়া উপর। আপনি কি ধরনের খাবার দাবার খাবেন বা কি ধরনের খাবার দাবার খাবেন না। অনেক খাবারই আছে যেগুলো খেলে পরে আইবিএসটা প্রেসিপিটেট হয়, এর এটা মাত্রাটা বেড়ে যায়। তো ডায়েট নিয়ে যখন আলোচনা হচ্ছে, আপনি একজন সার্টিফাইড ডায়েটিশিয়ান, তা আপনি বলুন যে কি জাতীয় খাবার খেলে এটা বাড়তে পারে বা কি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, যদি আইবিএস না হয়ে থাকে তাহলে তো অবশ্যই তার আগে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, প্রপার হাইড্রেশন রাখতে হবে নিজেকে। প্লাস পেঁয়াজ রসুন বা মশলা জাতীয় যে খাবারগুলো রয়েছে, অ্যালকোহল কন্ট্রোল করতে হবে, এগুলোকে খাওয়া যাবে না। আর আইবিএস হওয়ার পর ফডম্যাপ, লো ফডম্যাপ ডায়েট ফলো করতে হবে। লো ফডম্যাপ মানে হচ্ছে ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইড এবং পলিঅল। এই যে খাবারগুলো রয়েছে এগুলোকে কম করতে হবে। এর মধ্যে পড়ছে হচ্ছে ল্যাকটোজ, গ্লুটেন, এগুলো ল্যাকটোজ ফ্রি, গ্লুটেন ফ্রি খাবার খেতে হবে। ল্যাকটোজ ফ্রি খাবার মানে? ল্যাকটোজ ফ্রি মানে হচ্ছে দুধ জাতীয় জিনিস, গরুর দুধ জাতীয় যে জিনিসগুলো দুধ রয়েছে। জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না, না? দই খাওয়া যাবে না? না দই খাওয়া যাবে না। হার্ড চিজ রয়েছে। ছানা খাওয়া যেতে পারে? না। ছানাও খাওয়া যাবে না? না। তার মানে বুঝতে পারছেন যে দুধ জাতীয় কোনো খাবারই
খাওয়া যাবে না। না। আচ্ছা, অনেক পেশেন্টই আছে আমাদেরকে এসে বলেন, বিশেষ করে বয়স্ক অনেক মহিলারা আছেন যারা দুধের উপরেই বেসিক্যালি বেঁচে থাকেন, রাতের বেলাও দুধ খাচ্ছেন, সকালবেলাও দুধ দিয়ে খাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে? আমন্ড মিল্ক রয়েছে, সয়া মিল্ক রয়েছে, এগুলো খেতে পারে। ওটস মিল্ক করে খাওয়া যেতে পারে। আচ্ছা, যারা দুধের উপর অত্যন্ত নির্ভরশীল তাদের জন্য তারা সোয়া মিল্ক বা আমন্ড মিল্ক এগুলো খেতে পারেন। তবে একটা জিনিস বলে রাখি যে সোয়া মিল্ক বা আমন্ড মিল্ক এটা কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবেল না, খুব সহজে পাওয়া যায় না, সার্চ করতে হবে। আর এগুলো একটু কস্টলিও হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর ওইটা কি বললেন, গ্লুটেন ফ্রি খাবারটা কি হ্যাঁ, বলেন? গ্লুটেন ফ্রি মানে আটা ময়দা জাতীয় যে জিনিসগুলো রয়েছে, বিস্কিট রয়েছে, মোমোস রয়েছে, চাউমিন রয়েছে, এগুলো বন্ধ করতে হবে। তার মানে রুটিও খাওয়া যাবে না? না, রুটিও খাওয়া যাবে আচ্ছা, না। অনেকেই তো আছেন মানে রুটি রাতের বেলা লাগবেই ওনাদের, হ্যাঁ, হ্যাঁ। বা সকালবেলা অনেকে ব্রেকফাস্টে রুটি খেতে পছন্দ করে। যদি রুটি কেউ খেতেই চায়, আইবিএস এর পেশেন্ট, তাহলে ওটসের রুটি করতে পারে বা চিল্লা করে খেতে পারে। আর রাইস রুটি, চাল দিয়ে রুটি মানে খেতে পারে। চালের গুঁড়ো দিয়ে রুটি করে খাওয়া হ্যাঁ, যেতে পারে। আচ্ছা, okay, হ্যাঁ। তার ঠিক। মধ্যে অনিয়ন এগুলো বন্ধ করতে হবে, পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে। আর যেহেতু কনস্টিপেশন জাতীয় যে আইবিএস টা রয়েছে সেগুলোতে গাজর শসা এগুলো খাওয়া যেতে পারে, টমেটো খাওয়া যেতে পারে। মানে হাই ফাইবার ডায়েট আপনাকে খেতে হবে। যদি আইবিএস। কনস্টিপেশন রিলেটেড আপনার আইবিএস হয়ে থাকে তাহলে আপনাকে হাই ফাইবার জাতীয় ডায়েট খেতে হ্যাঁ, হবে। এবং অনেক সময় তো আমরা ডায়েটারি মানে ফাইবার যেটা আছে সেটা আমরা সাপ্লিমেন্টও দিয়ে থাকি, হ্যাঁ, যেরকম ইসব গুল বা হ্যাঁ, এই জাতীয় কিছু আমরা সাপ্লিমেন্টও দিয়ে থাকি। এটা তো গেলো ডায়েটের কথা। হ্যাঁ, এছাড়াও আপনাকে যেটা করতে হবে, আপনার স্ট্রেস কমাতে হবে, আপনাকে প্রপার ঘুমাতে হবে, আপনার কর্মক্ষেত্রে বাড়িতে স্ট্রেসফুল অ্যাক্টিভিটি গুলো কমাতে হবে। এছাড়া আপনাকে রিল্যাক্সেশন টেকনিক গুলো বেশি করে ব্যবহার করতে হবে। মোদ্দা কথা, আপনি যদি রিল্যাক্স থাকেন, স্ট্রেস কম থাকে, সেগুলো করতে হবে, না হলে কিন্তু আইবিএস বেড়ে যাবে। আচ্ছা। তো ম্যানেজমেন্ট বা মেডিসিন বা থেরাপিটা কি হতে পারে? অ্যাকচুয়ালি আমাদের কাছে যখন এরকম সমস্যা নিয়ে কোনো পেশেন্ট আসে, আমরা সবার প্রথমে পেশেন্টের কিছু কিছু পরীক্ষা করাই। কোনো পরীক্ষাতে কিন্তু আইবিএস আছে কিনা সেটা ধরা পড়ে না। আমরা পরীক্ষাগুলো করাই এই যে সিমটম গুলো হচ্ছে পেশেন্টের, সেই সিমটম গুলো অন্য কোনো রোগের থেকে হচ্ছে কিনা সেটাকে এক্সক্লুড করার জন্য কিন্তু আমরা পরীক্ষাগুলো করাই। যে অন্য কোনো রোগ নেই, পরীক্ষার মধ্যে অন্য কোনো রোগ নেই, অথচ এই সিমটম গুলো হচ্ছে, তার মানে উনি আইবিএস এ ভুগছেন। তো এইভাবে করে আমরা আইবিএস টাকে ডায়াগনোসিস করি। একবার ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর তাহলে অনেক মেডিসিনস আছে, সেই মেডিসিন গুলো আমরা আমরা প্রয়োগ করি পেশেন্টের উপর। আর এছাড়া আমরা কিছু কিছু স্পেশাল থেরাপিও করে থাকি, যেমন এই ব্যাপারে কিছু কাউন্সিলিং করা। কাউন্সিলিংটা অত্যন্ত জরুরি, কাউন্সিলিং করাতে হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হিপনোথেরাপি, কিছু কিছু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই সমস্ত আমরা কিছু কিছু থেরাপি কাউন্সিলিং এগুলো করাই। এগুলোর মাধ্যমেই খাওয়া দাওয়ারের পরিবর্তন, লাইফস্টাইলের পরিবর্তন, প্লাস কিছু থেরাপি এবং মেডিসিন সবকিছু মিলিয়ে কিন্তু আইবিএস রোগটাকে কন্ট্রোলে করা যায়। একটা জিনিস মনে রাখতে হবে, একবার আপনার আইবিএস হয়ে গেলে এটা আপনার কোনোদিনই কমবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে এই রোগটা নিয়েই বাঁচতে হবে। তবে এগুলো আমরা মেনটেন করতে পারলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকবো এবং আমাদের দৈনন্দিন যে জীবন সেটার সুখটাকে আমরা উপভোগ করতে পারবো। স্বাচ্ছন্দ্য ভাবে থাকতে পারবো। একদম তাই। আচ্ছা, তাহলে এই আইবিএস রিলেটেড যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই অবধি।